এবার শীতের শুরুতেই গোটা ফুলপুর গ্রাম যেন ঠান্ডায় কাঁপতে থাকে। শীতের দাপটে গ্রামের সাধারণ মানুষ একেবারে হিমশিম খেয়ে যায়। এই শীতের ভেতরে গ্রামের গরিব জেলে মোহন জাল নিয়ে বেরিয়ে পড়তে যায়। কি গো, তুমি এই শীতের ভেতর জাল নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, জাল নিয়ে 2-4 বার নদীতে ফেলে দেখি যদি কোনো মাছ পাওয়া যায়। এত ঠান্ডা আর কুয়াশার ভেতরে তোমার বাইরে যাওয়াটা একদম ঠিক হবে না। তার উপর নদীতে তো এখন আরো বেশি ঠান্ডা। তাই বলে কি আর ঘরে বসে থাকতে পারি? কিছু মাছ ধরতে পারলে তা বিক্রি করে বাজার করে নিয়ে আসতে পারবো। না গো, তোমাকে এত ঠান্ডার ভেতর বাইরে যেতে হবে না। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর যাও। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর না হয় যাই। বাবা, দেখো, আমি জমি থেকে কিছু মিষ্টি আলু কুড়িয়ে নিয়ে এসেছি। এ কি রে মা, তুই এই ঠান্ডার ভেতরে বাইরে গিয়েছিস কেন? বাবা, এই ঠান্ডায় আমার কিছুই হবে না, আমি মিষ্টি আলু আনতে গিয়েছিলাম। কিন্তু আমাদের ঘরে তো আলু আছে, এই আলু দিয়ে আবার কি হবে? বাবা, এই শীতের ভিতরে মিষ্টি আলু পোড়া খেতে খুবই মজা। আমি এই আলুগুলো আগুনে পুড়ে খাওয়ার জন্য নিয়ে এসেছি। তা বেশ তো, তবে আলুগুলো একটু সাবধানে আগুনে পুড়তে দিস, আবার কোনো দুর্ঘটনা না ঘটে। তুমি একদম চিন্তা করো না বাবা, আমার কিচ্ছু হবে না, আমি সাবধানে কাজটা করব। রতন নামের মোহনের এক প্রতিবেশী ছিল। রতন ছিল যেমনই স্বার্থপর, ঠিক তেমনি লোভী মানুষ। মোহনের উন্নতি সে একদম চোখে দেখতে পারত না। সব সময় চেষ্টা করত কিভাবে মোহনের ক্ষতি করা যায়। ঠান্ডা আর কুয়াশার ভিতরেই সে নদীর পাড়ে এসে দাঁড়ায়। যা ঠান্ডার কুয়াশা পড়েছে, তাতে মনে হয় না আজকে মাছ ধরতে নদীতে নামতে পারবো। কিন্তু ওই হতভাগা মোহনকে দেখা যাবে ঠিক জাল নিয়ে নদীতে চলে এসেছে। ওই একটা লোক আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মারলো। এত চেষ্টা করেও ওর কোনো ক্ষতি করতে পারছি না। ঠিক এই সময় রতন দেখতে পায় নদীর পাড়ে মোহনের নৌকাটা বেঁধে রাখা। এই দেখে রতনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। মোহন মাছ ধরতে আসলে নিশ্চয় এই নৌকায় করে যাবে। তাহলে আমি যদি এই নৌকাটাকে নদীর জলে ডুবিয়ে দেই, তাহলে আর এই ঠান্ডায় নৌকাটাকে নদীর নিচ থেকে তুলতে পারবে না। যেমন বলা তেমন কাজ। রতন তাড়াতাড়ি মোহনের নৌকাটাকে নদীর জলে ডুবিয়ে দেয়। তারপর তাড়াতাড়ি ওখান থেকে সরে পড়ে। বেশ কিছুক্ষণ পরে মোহন জাল নিয়ে নদীর পাড়ে এসে দাঁড়ায়। এ কি, আমার নৌকা কোথায়? আমি তো গতদিন বিকেলে এখানে আমার নৌকাটা বেঁধে রেখেছিলাম, কিন্তু এখন তো কোথাও দেখতে পাচ্ছি না। বুঝলাম না হঠাৎ করে নৌকাটা কোথায় গায়েব হয়ে গেল। ঠিক এই সময় কিছুটা দূরে মোহনের চোখ পড়ে। মোহন দেখতে পায় নদীর পাড়ে এক বুড়িমা পড়ে আছে। এ আমি কি দেখছি? এই ঠান্ডায় জলের ভেতরে এক বুড়িমা পড়ে আছে। হয়তো বুড়িমা কোথাও থেকে ভেসে এসেছে, আমাকে এক্ষুনি তাকে বাঁচাতে হবে। বাছা, শীতে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, যেভাবেই হোক আমাকে তুই বাঁচা। কে তুমি বুড়িমা? কিভাবে তুমি এখানে এলে? পা পিছলে নদীতে পড়ে গিয়েছিলাম, সেখানে থেকেই ভাসতে ভাসতে এখানে এসে থেমেছি। ঠান্ডায় তোমার তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। তুমি এক্ষুনি আমার সাথে চলো, আমার বাড়িতে তোমাকে গরম কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছি। তা না হলে তো মস্ত বড় বিপদ হয়ে যাবে। মোহন এই বলে বুড়িকে কোনো মতে ধরে বাড়ির দিকে নিয়ে যায়। এদিকে রতন খুবই সুবিধাবাদী লোক হওয়ায় সে গ্রামের মোড়লের কাছ থেকে সব সময় এটা ওটা হাতিয়ে নিত। মোড়ল সাহেব, প্রচণ্ড শীতে গ্রামের গরিব মানুষদের তো খুবই অসুবিধা হচ্ছে। আপনি কি আমাদের জন্য এই সময় কিছু করবেন না? নিশ্চয় করব। এই শীতে তোদের কষ্ট দেখে আমারও সত্যি অনেক কষ্ট লাগে,
কিন্তু আমি তোদের জন্য কি করতে পারি বলতো? মোড়ল সাহেব, এই সময়ে সব থেকে বড় কষ্ট হলো পোশাকের। গ্রামের গরিব মানুষেরা ভালো পোশাক কিনতে পারে না বলেই তো শীতে অনেক কষ্ট পায়। তাই আপনি যদি কিছু পোশাকের ব্যবস্থা করে দেন তাহলে বড়ই উপকার হয়। কিন্তু আমি তো অনেক কাজে ব্যস্ত থাকি, তাই আমার গ্রামের ভেতরে যাওয়া হয় না। তারপরেও আমার চাকর রামুটাও আজ অনেক দিন ধরে ছুটিতে আছে। এই সময় এতগুলো পোশাক কিনে তা গ্রামের মানুষদের হাতে দিয়ে দেওয়া তো একটু কষ্টসাধ্য ব্যাপার। আপনি এত চিন্তা করছেন কেন মোড়ল সাহেব? আপনি সব ব্যবস্থা করে দিন, আমি আপনাকে সাহায্য করব। ঠিক আছে, আমি তাহলে তোকে কিছু টাকা দিচ্ছি। এই টাকা দিয়ে কিছু শীতের কাপড় কিনে গ্রামের গরিব মানুষদের হাতে তুলে দে। ঠিক আছে মোড়ল সাহেব, সে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। মোড়ল সাহেব রতনকে কিছু টাকা দিয়ে দেয়। রতন টাকা নিয়ে মোড়ল সাহেবের বাড়ি থেকে বেরিয়ে আসে। এদিকে মোহন বুড়িমাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। তাকে দেখে মনিকা আর ছোট মেয়ে মিনু বেশ অবাক হয়। এ কি, তুমি না একটু আগে মাছ ধরতে গেলে, এক্ষুনি ফিরে এলে যে? আর তোমার সাথে এই বুড়িমাকে? বুড়িমাকে আমি নদীর পাড়ে পড়ে থাকতে দেখে নিয়ে এসেছি। নদীতে কোনোভাবে পড়ে গিয়ে ভাসতে ভাসতে আমাদের গ্রামে এসেছেন। আহারে, এই শীতে ঠান্ডায় নদীর জলে ভিজে না জানি বুড়িমার কত কষ্ট হয়েছে। হ্যাঁ রে বাচ্চা, নদীর জলে আমার খুবই কষ্ট হয়েছে। আর কিছুক্ষণ থাকলে তো মারাই পড়তাম। এখন আর তোমার কোনো চিন্তা নেই বুড়িমা, আমরা তোমার সেবা করে ভালো করে তুলব। বুড়িমাকে নিয়ে মোহন, মনিকা আর মিনু ঘরে চলে যায়। এদিকে মোড়লের বাড়ি থেকে টাকা নিয়ে সে বাজার থেকে বেশ অনেক পোশাক কেনে। ফিরতে ফিরতে হঠাৎ রতনের মাথায় একটা বুদ্ধি আসে। এই পোশাকগুলোর টাকা যে মোড়ল সাহেবের দেওয়া, এটা তো আমি ছাড়া আর কেউ জানে না। এই সুযোগে আমি তো পোশাকগুলো গ্রামের মানুষদের কাছে বিক্রি করতে পারি। এতে করে এই শীতের দিনেও আমার বেশ কয়েকটা টাকা রোজগার হবে। যেমন বলা তেমন কাজ। গ্রামের বটতলায় রতন সব পোশাকগুলো নিয়ে বসে। মুহূর্তের ভেতরে রতনকে ঘিরে ছোটখাটো একটা ভিড় জমে যায়। দাদা, এই পোশাকটা আমার খুবই পছন্দ হয়েছে। এটার দাম কত টাকা? খুব বেশি না ভাই, এটার দাম মাত্র 500 টাকা। নিয়ে নাও, শীতের দিনে খুবই উপকার হবে। কিন্তু এই শীতের দিনে এত টাকা খরচ করে জামা কেনার সাধ্য তো আমার নেই। তাহলে আমার জামা তুমি ধরছো কেন? জামা যখন একবার ধরেছো তখন তোমাকে কিনতেই হবে। এটা কেমন কথা রতন দাদা? জামা ধরলেই কিনতে হবে? এটা তো কোনোদিন কোথাও শুনিনি। আগে শুনতে পাওনি তো কি হয়েছে, এখন কান খুলে শুনে নাও। তারপরও কথা বললে আমি কিন্তু মোড়ল সাহেবের কাছে নালিশ দেব। মোড়লের কথায় ভয় পেয়ে অগত্যা লোকটা রতনের থেকে জামাটা 500 টাকায় কিনে নেয়। সন্ধ্যার ভেতরে রতনের অনেক পোশাক বিক্রি হয়ে যায়। গ্রামের যারা যারা রতনের জামা ধরেছে সবাইকে অনেক টাকা দিয়ে তা কিনতে হয়েছে। সন্ধ্যাবেলা মোহনের বাড়িতে এক লোক আসে। রতনের সব ঘটনা সে মোহনকে খুলে বলে। কি বলছো তুমি এসব? তার মানে অনেক বেশি টাকায় পোশাক বিক্রি করে রতন তো গ্রামবাসীদের ঠকাচ্ছে। আমিও তো সেই কথাই বলছি গো দাদা। যেখানে এই শীতে আমাদেরকে মোড়ল সাহেবের সাহায্য করার কথা, সেখানে আমাদের এত দাম দিয়ে পোশাক কিনতে হচ্ছে। না না, এমন তো চলতে দেওয়া যায় না। যে করে হোক এর একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ গো দাদা, তাই তো তোমার কাছে ছুটে আসা। কিছু একটা করো, গ্রামবাসীদের এই ঠকবাজের হাত থেকে বাঁচাও।
এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় রতন তার পোশাকগুলোকে বটতলায় একটা কাপড় দিয়ে ঢেকে রাখে। যাক, আজকে একদিনে যা বিক্রি হলো, এমন চলতে থাকলে তো আমাকে আর পিছনে তাকাতে হবে না। মোড়ল সাহেবের দেওয়া টাকা দিয়ে বেশ ভালোই ব্যবসা হলো। কাল সকাল সকাল আবার বিক্রি করতে লেগে পড়বো। রাতের বেলা মিনু বুড়ি মায়ের কাছে গল্প শুনতে বসে গেছে। রতনের হাত থেকে কিভাবে গ্রামবাসীদের বাঁচাবে এই ভেবে মোহন দিশেহারা। ভাবছি কাল একবার মোড়ল সাহেবের বাড়িতে গিয়ে দেখব। উনি যদি এই শীতে গ্রামবাসীদের কিছু সাহায্য করেন, তাহলে গ্রামবাসীরা রতনের কাছ থেকে বেশি দামে পোশাক কিনবে না। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক কথা বলেছ। সকাল সকাল একবার মোড়ল সাহেবের বাড়িতে গিয়ে দেখতে পারো। শোন রে বাচ্চা, কাল খুব সকালে আমি চলে যাব। কেন বুড়িমা, আমাদের বাড়িতে কি তোমার কষ্ট হচ্ছে? আমরা কি তোমাকে অযত্ন করছি? হা 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 হা। না রে বাছা, না। তোদের বাড়িতে থাকতে আমার কোনো কষ্ট হচ্ছে না, আর তোরা আমাকে অযত্নও করছিস না। কিন্তু আমাকে যে অনেক কাজ করতে হবে, আর বসে থাকি কিভাবে? বুড়িমা, তুমি কি আর কোনোদিনই আমাদের বাড়িতে আসবে না? কেন আসবো না? নিশ্চয়ই আসবো। আমাকে তুই যখন মনে করবি, তখনই আমি হাজির হয়ে যাব। পরদিন খুব সকালে মোহন গিয়ে মোড়ল সাহেবের বাড়িতে হাজির হয়। তারপর গ্রামের মানুষের কষ্টের কথা সেই মোড়ল সাহেবকে খুলে বলে। কি বলছিস রে মোহন এসব? আমি তো গতদিনই রতনকে কিছু টাকা দিয়েছি, যাতে পোশাক কিনে গ্রামের মানুষদের সাহায্য করে। কিন্তু মোড়ল সাহেব, রতন তো শীতের পোশাক অনেক চড়া দামে গ্রামবাসীদের কাছে বিক্রি করছে। তার মানে কি আমার দেওয়া টাকা দিয়ে পোশাক কিনে সেই পোশাক আবার গ্রামবাসীদের কাছে বিক্রি করছে? শুধু তাই নয় মোড়ল সাহেব, ওই পোশাক যে একবার স্পর্শ করবে তাকে সেটা কিনতেই হবে। এমন ফাঁদে ফেলে রতন গ্রামবাসীদের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। চল তাহলে ওই রতনের বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞেস করলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। মোহনকে নিয়ে মোড়ল সাহেব রতনের বাড়িতে চলে যায়। সব কথা রতনকে খুলে বলতেই রতন সবকিছু অস্বীকার করে। না না মোড়ল সাহেব, এটা হতে পারে না। আমি তো আপনার দেওয়া পোশাক মানুষদেরকে বিনামূল্যে দিয়ে দিচ্ছি। গ্রামের মানুষেরা আমার নামে আপনাকে মিথ্যে কথা বলছে। ঠিক আছে, তুই যদি পোশাক বিক্রি না করে থাকিস, তাহলে ওই টাকা অথবা পোশাক আমাকে দেখা। আমি তো সব পোশাক বটতলায় একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। সেখানে গেলে আপনারা সব বুঝতে পারবেন আমি মিথ্যে বলছি নাকি সত্যি বলছি। সেটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চল তাহলে গ্রামের বটতলায়। যেমন বলা তেমন কাজ। রতন, মোড়ল ও মোহন গ্রামের বটতলায় এসে হাজির হয়। সেখানে কিছু একটা কাপড় দিয়ে ঢেকে রাখা। এই যে দেখুন মোড়ল সাহেব, আপনার দেওয়া টাকা দিয়ে আমি পোশাক কিনেছি। সব পোশাক আমি এইখানে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। ঠিক আছে, আগে কাপড়টা তোলা হোক, তারপর আমি দেখছি। পোশাক কোথায়? এখানে তো কারি কারি টাকা রাখা। তার মানে আমার দেওয়া পোশাক বিক্রি করে তুই এতগুলো টাকা গ্রামের মানুষদের থেকে নিয়েছিস? বিশ্বাস করুন মোড়ল সাহেব, আমি আপনার পোশাক বিক্রি করে এতগুলো টাকা পাইনি। আমি জানি না এই টাকাগুলো কোথা থেকে এসেছে। আর একটা মিথ্যে কথা বললে তোর কপালে দুঃখ আছে রতন। তুই গ্রামের মানুষদের ঠকিয়েছিস। এখানে যে টাকাগুলো রাখা আছে
এর দ্বিগুণ টাকা তোকে দিতে হবে, এটাই তোর শাস্তি। আর এই সব টাকা গ্রামের মানুষদের সাহায্যে ব্যয় হবে। ক্ষমা করে দিন মোড়ল সাহেব, এত টাকা আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি। এর দ্বিগুণ টাকা আমি কিভাবে দেব? এবারের মতো ক্ষমা করে দিন। রতন অনেক কান্নাকাটি করলেও মোড়ল তার একটা কথাও না শুনে চলে যায়। ফিরে আসার সময় মোহন হঠাৎ দেখতে পায় টাকার একপাশে একটা আয়না পড়ে আছে। মোহন আয়নাটা নিয়ে বাড়িতে ফিরে আসে। বাবা, এই আয়নাটা তুমি কোথায় পেলে? বুড়িমা তো আমাকে এটা দেওয়ার কথা গত রাতে বলেছিল। কি বলছিস রে মা? তার মানে এত কিছু যে ঘটে গেছে সবকিছু বুড়িমার জন্যই? কেন গো, কি হয়েছে? গ্রামের বটতলায় ওই রতন যে পোশাকগুলো রেখেছিল সব টাকা হয়ে গেছে। কিন্তু আমি এটা ভালো করে জানি ওই রতন পোশাক বিক্রি করে এতগুলো টাকা পায়নি। তার মানে তোমার কথা মতো এটা ওই বুড়ি মায়েরই কাজ, যাতে ওই রতন ধরা পড়ে যায়। এর জন্যই বুড়িমা এই কাজটা করে গেছে। তুমি একদম ঠিক বলেছ। এই সব কিছুর পেছনে বুড়িমার হাত আছে, তিনি আড়াল থেকে সব করেছেন। বুড়িমা এই আয়নাটা আমাকে দিয়ে গেছে, বলেছে এটার ক্ষমতা অনেক। এটা আমাদের সাথে রাখলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আয়নাটা সাথে রাখার পরে সত্যি এরপর ওদের আর কোনো দুঃখ কষ্ট রইল না। সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।